This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আজকের জনমতে অবশ্যই আপনাদের মতামত আমরা নেব। তার কারণ হচ্ছে মহাকুম্ভ আমাদের কাছে অত্যন্ত আদরণীয়। 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, যেটি আগে এলাহাবাদ ছিল, তার নামকরণ হয়েছে প্রয়াগরাজ। সেখানে সঙ্গমে এবং বহু মানুষ আসবেন, এটা স্বাভাবিক প্রত্যাশা ছিল। এবং ভারতবর্ষে বলাই হচ্ছিল অর্থনীতিতে একটা বড় রকম বেগবান পরিস্থিতি তৈরি করবে, মন্দা কাটিয়ে দেবে এই মহাকুম্ভ। এতে আপত্তির কিছু নেই। এটা যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতি। এই সংস্কৃতি যখন হচ্ছে, কয়েকটা উদাহরণ দিই। তার কারণ হচ্ছে ভূ রাজনীতি নিয়ে আমরা তো বেশি চর্চা করেছি, আগামী দিনেও করতে হবে, করবই। কিন্তু তার সাথে সাথে আবহমান কতগুলো নিয়ম, রীতি, সংস্কার, এগুলো কাজ করে। এই যখন মহাকুম্ভ চলছে, কয়েকজনের উক্তি খুব স্মরণীয় হয়ে থাকছে। একজন ব্রিটিশ বিজ্ঞানী এসেছিলেন মহাকুম্ভে। তার বক্তব্য ছিল ব্রিটেনের উচিত শিক্ষা হয়েছে, ভারতবর্ষকে নিয়ে তারা যা করেছে তার উচিত শিক্ষা তারা পেয়েছে এবং আগামী দিনেও পাবে। পাকিস্তানের একজন পদার্থবিদ এবং বিজ্ঞানী, তিনি বলেছেন ভারত, তার সভ্যতা 6000 বছর এবং ভারতবর্ষে শূন্যের আবিষ্কার হয়েছিল। আর্যভট্টের কথা বলেছেন এবং বলেছেন যে ভারত, মিশর, চীন এবং গ্রিস, এই 4টি দেশের কথা বলেছেন যা 6000 বছর আগে অঙ্ক এবং বিজ্ঞানে এতটাই অগ্রসর, প্রাগ্রসর তারা হয়েছিল। এবং চীন তো কামাল দেখাচ্ছে সাম্প্রতিক এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এমন চীনের ইয়াং জেনারেশনের এমন কামাল, যেটা রীতিমতো হচ্ছে থরহরি কম্প মাচিয়ে দিয়েছে। যারা টেক জায়েন্ট বা যাদেরকে বলা হচ্ছে, কেউ কেউ এখন বলতে শুরু করেছেন বামপন্থী লবজ অনুযায়ী টেক ফ্যাসিস্ট, তাদের একেবারে দুর্গে গিয়ে ওটাকে ধাক্কা মেরেছে, একেবারে হু হু করে শেয়ারের দাম পড়ছে। মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে এবং এই দিন এক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। অনেক ঢাকঢোল পেটানো হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, অসাধারণ টেন্ট সিটি তৈরি করা হয়েছে। যোগী আদিত্যনাথের সময় হিন্দুত্বের যে মহড়া আমরা দেখেছি, সেখানে একটা বড় রকমের উন্নয়নযজ্ঞ হয়েছে, যা অনেকটাই হচ্ছে কখনো অযোধ্যা রাম মন্দিরকে কেন্দ্র করে, প্রয়াগরাজের মহাকুম্ভকে কেন্দ্র করে, এরকম বিষয় আমরা দেখেছি। প্রধানমন্ত্রী তিনি প্রতি মুহূর্তে তার আপডেট নিচ্ছেন এবং যে ঘটনা ঘটে গেছে, বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গেলেন। ভারতবর্ষে এটা বারবার বিভিন্ন জায়গায় ঘটে। অনেক বড় বড় এরকম জায়গায় দেখা যায় অতি উৎসাহে বিভিন্ন ক্ষেত্রে পদপিষ্ট হবার ঘটনা। স্ট্যাম্পেড, এই স্ট্যাম্পেডের ঘটনা ঘটল। কেন ঘটলো তার সুলুক সন্ধান করব। কেন ঘটলো এবং এই স্ট্যাম্পেডের বহু মানুষ, বিশেষ করে বয়স্ক যারা, তারা দিগ্ভ্রান্ত হয়ে গিয়ে তারা উল্টে উল্টে পড়েছে এবং তাদের উপর দিয়ে পেছনে ধাক্কাধাক্কি হচ্ছে। স্রোতের মতো উপর দিয়ে নির্বিকারভাবে তরুণেরা চলে গেছে, সলিল সমাধি ঘটেছে। একটা ভয় আতঙ্ক কাজ করছে এবং তারপরে সেনাবাহিনী, সাধু সন্ত সমাজ থেকে বিভিন্ন আখড়া রয়েছে, সেই জুনা আখড়া থেকে শুরু করে যে আখড়াগুলো রয়েছে ভারতবর্ষে, যারা হিন্দু ধর্মকে রক্ষা করেন, হিন্দু ধর্মের ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা নেন প্রসারের ক্ষেত্রে, সেই সমস্ত সাধু সন্ত সমাজ বলেছেন যে একেবারে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে বলছে কেন সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়নি, অর্থাৎ পুলিশ প্রশাসন, বিভিন্ন আধিকারিকরা ফেল করেছে। তার কারণ 144 বছর পর এরকম ঘটনায় স্ট্যাম্পেডের মতো ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু আগেই অনুমান করে নেওয়া উচিত ছিল। তথাপি কেন এটা হলো, এই নিয়ে প্রথমে একটি প্রতিবেদনকে আমরা নেব। এই মহাকুম্ভে যে মহাবিপর্যয় ঘটল, মহাকুম্ভে যে দখল সেনাবাহিনীকে কেন নিতে হলো, সেই সম্পর্কে আমরা অবশ্যই ব্যাখ্যা নেব। ভারতীয় জনতা পার্টির কাছ থেকে ব্যাখ্যা নেব অবশ্যই, এবং জানতে চাইব
যে এইরকম ঘটনা কেন প্রেডিক্ট করা গেল না? এত বড় একটি ঘটনা, ভালোই চলছিল, খারাপ কিছু মানে সে অর্থে নয়, কিন্তু এই ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন, বয়স্ক মানুষ, কেন ভারতবর্ষে এই ধর্মপ্রাণ বয়স্ক মানুষগুলোর জন্য আলাদা ব্যবস্থা করা যায় না? পৃথিবীর সব দেশ সিনিয়র সিটিজেনদের আলাদা একটা সম্মান দেয়। শৈশবকে কত সম্মান দেয় জাপান, যেখানে শৈশব যে কোনো দোকানে গেলে সেখানে বাচ্চাদের কত আদর যত্ন করে, সমস্ত জিনিস মানে কোনো দাম ছাড়াই তাদের হাতে তুলে দেয়। তারুণ্যের জয় জয়কার গোটা বিশ্বজুড়ে দেখছি, উদাহরণও দিলাম আমি। তাহলে বার্ধক্যের বারাণসী যে ভারতবর্ষকে বলা হয়, সেখানে দাঁড়িয়ে স্ট্যাম্পেডের শিকার হবেন এই ধর্মপ্রাণ মানুষগুলো, এটা ধর্মে কিভাবে সইবে? এ বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন নিয়ে আপনাদেরও মতামত নেব। এড়ানো কি যেত? আপনাদের মতামত অবশ্যই নেব। প্রথমে নজর রাখবো প্রতিবেদনের দিকে। প্রয়াগরাজের কুম্ভ মেলায় কোটির ভিড়ে পদতলিতে ছবি, ফল সারি সারি দেহের পরিসংখ্যান হওয়া। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে স্নান করার সময় হুড়োহুড়ি, সঙ্গমের কাছে আখড়া বরাবর ব্যারিকেড ভেঙে গিয়ে বিপত্তি, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। যদিও মৃতের পরিসংখ্যান নিয়ে প্রশাসনের মুখে কুলুপ, পরিস্থিতির ভয়াবহতা দেখে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন প্রায় 150 পুণ্যার্থী। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। পুলিশ কুকুর ও বাড়তি পুলিশ ফোর্স এনে চলছে তল্লাশি। ঘোড়ায় চেপে চলছে টহলদারি, হেলিকপ্টারে চালানো হচ্ছে নজরদারি। সঙ্গম ঘাট চত্বরে মোতায়েন বম্ব স্কোয়াড, নামানো হয়েছে র্যাফ। গত 19 জানুয়ারি কুম্ভ মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর এই পদপিষ্টের ঘটনায় কুম্ভ মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবারে এখনো পর্যন্ত 20 কোটির বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে কুম্ভ মেলায়। পদপিষ্টের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে দুর্ঘটনার রিপোর্ট পেশ। রাত 1টা থেকে 2টোর মধ্যে দুর্ঘটনা ঘটে বলে যোগীর দাবি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি সামলে নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে আসা পুণ্যার্থীদের সংযত থাকার বার্তাও দেন যোগী। তার আর্জি, গুজবে কান দেবেন না, স্নান করুন কাছাকাছি ঘাটে। तो भारी दबाव श्रद्धालुजनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। এই পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়ায় কেন্দ্র। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দফায় দফায় ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। শুধু প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগীর কাছ থেকে খোঁজ খবর নেন। এক্সে মোদী মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান। महाकुंभ में जो दुखद हादसा हुआ है, हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है, कई लोगों को चोटें भी आई हैं। मैं प्रभावित परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं और घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूं। পদপিষ্টের ঘটনার ফলে প্রয়াগরাজ হাসপাতালে নেই তিল ধারণের জায়গা। হাই অ্যালার্ট জারি প্রয়াগরাজ হাসপাতালে। ঘটনার জেরে অমৃত স্নান বাতিল করে দেন নাগা সন্ন্যাসীরা। পুণ্যার্থী স্নানের পর সাধু স্নান হবে, সিদ্ধান্ত নেন নাগা সাধু দুনা আখড়া পরিষদের মহামণ্ডলেশ্বরা। বুধবার বেলার দিকে পরিস্থিতির উন্নতি হওয়ায় ঘটনাস্থল সাফ করা হতে থাকে। অতিরিক্ত ভিড়ের চাপেই মহাকুম্ভে পদপিষ্ট পরিস্থিতি, এমনটাই মনে করছেন আগত পুণ্যার্থীদের একাংশ। অভিযোগ, ভিআইপি লাইনের জন্য পথ অনেকাংশেই ঘুরিয়ে পার করতে হচ্ছে তাদের। ये मैसेज दे रहे हो, आम जनता ये करते हो? आप भी रिटायर हो गए? हम लोग घूम रहे हैं। 4 बजे से ये व्यवस्था है, बताइए। 20 किलोमीटर गाड़ी खड़ी हुई है, थोड़े आगे जाइए। भाई वीआईपी क्यों जा रहा है? क्या वो इंसान है? हम इंसान नहीं है क्या? क्या ऊपर नेता को दिखाना है कि इतनी भीड़ हम कुंभ में आई है? किसकी वजह से इतने सारे पुल किनकी वजह से बना है? पब्लिक के पैसे से बना है क्या? ऊपर
नेता को दिखाना है कि इतनी भीड़ हम कुंभ में आई है। किसकी वजह से इतने सारे पुल किनकी वजह से बना है? पब्लिक के पैसे से बना है। এই পরিস্থিতির মাঝেও পুণ্য স্নান করেন অভিনেত্রী হেমা মালিনী। বলেন এটা তার জন্য সৌভাগ্য যে পবিত্র দিনে স্নান করতে পারলেন। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। মোদি যোগীকে কাঠগড়ায় তুলে আত্মপ্রচার ও ভিআইপি নিরাপত্তাকেই এই ঘটনার অন্যতম কারণ হিসেবে দাগিয়েছেন বিরোধী নেতৃত্ব থেকে শুরু করে মহাকুম্ভের বিক্ষুব্ধ পুণ্যার্থীরা। उसके ऊपर 200 आदमी चढ़ गया, हमारा 25 भगदड़ मची, भगदड़ जी मची। यहाँ पर आधे घंटे तक पुलिस नहीं थी। जी जी मैं भी यही था। मरते मरते लोग बचे। हम महाराष्ट्र से आए, हमारा पैसा खो गया, हमारे कपड़े खो गए, हम जाएंगे कैसे? आवे मेरी मम्मी के कपड़े चले गए, नंगे हो गए मेरी मम्मी। नंगे होके नहाते नहीं क्या? पुलिस वाले लोग हमारे को मरने को इधर बुलाया। योगी ने ऐसी व्यवस्था के लिए सब कुछ। योगी को हम इतना मानते हैं, एक नंबर का हरामखोर इंसान है वो, नालायक साधु बना है, मक्खन खाता है। साधु जैसे गुणपाल, सन्यासी जैसे लोगों को मारने बुलाया क्या? वीआईपी ट्रीटमेंट देता है लोगों को, वीआईपी कल्चर। योगी की सरकार में नारी लोग को नंगी करा है उसने। मैं आरएसएस में हूँ, मैं आरएसएस की कार्यकर्ता हूँ, पर आज मेरा यह हाल ये नहीं, मेरी पूरी माँ बहना पूरा खुला होने की वजह से ये हुआ। एक पुलिस आधा घंटे तक नहीं था यहाँ पर। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি অভিজ্ঞতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে লেখেন, গঙ্গাসাগর মেলা থেকে রাজ্য প্রশাসন শিখেছে বড় সংখ্যায় জমায়েত হলে সেখানে আগতদের নিরাপত্তা ও জীবনের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা, যত্ন ও প্রস্তুতির প্রয়োজন। এই ঘটনায় যোগীকে দায়ী করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, এই মর্মান্তিক ঘটনার জন্য অব্যবস্থা ও সাধারণ ভক্তদের পরিবর্তে ভিআইপি চলাচলের ওপর প্রশাসনের বিশেষ মনোযোগ। সরকারের উচিত ভিআইপি সংস্কৃতি বন্ধ করা। পদপিষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করে সমাজবাদী পার্টি প্রধান তথা সাংসদ অখিলেশ যাদব কাঠগড়ায় তোলেন যোগী প্রশাসনকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অব্যবস্থার কারণেই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে। মৃতদেহগুলো যাতে পরিবারের সদস্যরা দ্রুত পান তা নিশ্চিত করার দাবিও তুলেছেন সপা প্রধান। পুণ্যস্নানে এসে পরিবারের জন্য হাহাকার করতে দেখা যায় পুণ্যার্থীদের একাংশকে। কেউ আবার সরাসরি প্রশাসনকে কাঠগড়ায় তুলে দেন। 20 आदमी गिर गया उसके ऊपर, उसका डायबिटीज है, डायबिटीज नील हो गया, हाई प्रेशर भी है। कितना पैसे? 3 घंटे बाद में पुलिस आया, वो आदमी 100 का ऊपर ऐसे ही हो गया, हॉस्पिटल में चला गया। भागदौड़ में से प्रशासन कुछ भी नहीं किया। इतना टाइम से सीआरपी को बुलाया, पुलिस को बुलाया, कोई भी नहीं आया। এদিকে সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওয় পুলিশ কমিশনারকে আগে থেকেই সতর্ক করার কথা বলতে শোনা যায়। পদপিষ্টের আভাস পেতেই তিনি বলতে থাকেন, এখানে কেউ শোবেন না, পুণ্য স্নান সেরে আসুন, না হলেই ভিড় বেড়ে যাবে, আর এর পরেই ঘটে বিপত্তি। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। একের পর এক দুর্ঘটনা, প্রথমে আগুন, তারপর পদপিষ্ট হয়ে মৃত্যু। মহাকুম্ভে মহা বিপর্যয় এভাবে নেমে আসবে এমনটা অনেকেই ভাবেননি। এবারের মহাকুম্ভে থেকে যাবে অনেক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ। আমরা দেখলাম এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং স্বজন হারানোর যন্ত্রণা সমস্ত কিছু মিলিয়ে পরিস্থিতিকে অত্যন্ত গম্ভীর করে তুলেছে এবং গোটা আগামী সময় অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাশিবরাত্রির দিন অবধি এই কুম্ভমেলা চলবে। গোটা কুম্ভমেলায় 40 কোটি মানুষের এক্সপেক্টেড রয়েছে যারা আসবেন এবং বিশেষ বিশেষ দিনগুলোতে অস্বাভাবিক ভিড় পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা দেশ জুড়ে কিন্তু একটা ইউফোরিয়ার মতো তৈরি হয়েছে, যেহেতু মহাকুম্ভ 144 বছরে একবার হয়, অর্ধকুম্ভ 6 বছর, পূর্ণকুম্ভ 12 বছর, মহাকুম্ভ 144 বছর।
এই হিসেবে এটা চলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তিনি বলেছেন, গঙ্গাসাগর মেলার কথা উদাহরণ হিসেবে দেখিয়েছেন। গঙ্গাসাগরে প্রত্যেক বছরই প্রায় এরকম কোটিখানেক মানুষ আসেন। তার আগে বাবুঘাটে অনেকে থাকেন, তারপর গঙ্গাসাগর মেলায় দিকে তারা রওনা দেন এবং সেখানে ছাউনি ব্যবস্থা। নিঃসন্দেহে মহাকুম্ভের মতো অত জনসমাগম নয়, কিন্তু একটা প্রস্তুতিকে ঠিকমতো নেওয়ার জন্য এটা যথেষ্ট। গোটা ভারতবর্ষ থেকে সেখানে মানুষ আসেন, সেই উদাহরণ তিনি তুলে ধরেছেন। স্পষ্টত একটা ইঙ্গিত রয়েছে যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাসনকালে বিভিন্ন রাজ্যে এই যে ধরনের ঘটনা, যা কিন্তু বিরোধীরা তাদেরকে উপহাস, কটাক্ষ এবং প্রশ্নবাণে বিদ্ধ করছে, যেটা হওয়াটা খুব স্বাভাবিক। এরকম পরিস্থিতি কেন হবে? কেন এই পরিস্থিতিকে অ্যান্টিসিপেট আগে থেকে করা যাচ্ছে না? মহাকুম্ভে বিশেষ করে যেখানে এত সাধু সন্ত সমাজ আসে এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সংখ্যা বেশি এই সাধু সন্ত সমাজের মধ্যে, সেখানে কেন আর্মিকে আগে এই ব্যবস্থা দেওয়া হলো না? 144 বছর পর ভারতীয় সেনাবাহিনীর কাছে একটা উল্লেখযোগ্য সুযোগ ছিল, কিন্তু গোটা ব্যাপারটা একা সামলাতে গিয়ে কি মহাবিপর্যয়ের সম্মুখীন হলেন যোগী আদিত্যনাথ। স্পষ্টত তার মধ্যে একটা কথার মধ্যেও একটা তার যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমার মধ্যে কিন্তু কতগুলো জায়গায় একটা অস্বস্তি যে তার কাজ করছে, ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। এবং বিরোধীরা এই জায়গাটাকে নিশানায় এনেছেন। রয়েছেন আমাদের সঙ্গে গঙ্গাসাগর মেলা দীর্ঘদিন ধরে কভার যিনি করছেন এই রাজ্যে এবং বিশিষ্ট সাংবাদিক সুকুমার দেবনাথ। সুকুমার দেবনাথ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, তরুণ বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জি, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে পৃথ্বীরাজ মুখার্জিকে কাছে জানতে চাইব, বিজেপির শাসনকাল, উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার, তার মধ্যে মহাকুম্ভ বলেছে, একেবারে রাজজটক বলা যেতে পারে। 144 বছর একদম এই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে, এবং কিন্তু এই যে ছবিটা দেখলে সেখানে মানুষের এই যে বক্তব্য প্রশাসনের বিরুদ্ধে, এটা তো ভারতীয় জনতা পার্টির কাছে খুব একটা ভালো লক্ষণ হলো না। আর তারও আবার দিল্লি নির্বাচনের আগে আগে এই ধরনের একটা ঘটনা ঘটলো। পৃথ্বীরাজ, এটাকে কি সাফাই দেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে 144 বছর পর যে মহাকুম্ভ আজকে প্রয়াগরাজে হচ্ছে, সেই মহাকুম্ভকে ঘিরে হিন্দু চেতনা, হিন্দু মনোনয়ন, অনেক কিছু রয়েছে, হিন্দুদের অনেক আস্থা, অনেক ভরসা রয়েছে। কিন্তু আমি যদি আজকে এই মহাকুম্ভকে উদ্দেশ্য করে মনে করি যে আমি ভোটের রুটি সেঁকবো, কিংবা আমি মহাকুম্ভে কতজনের মৃত্যু হচ্ছে তা নিয়ে আমি রাজনীতি করব, এটা অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত। কারণ যে ঘটনা আজকে মহাকুম্ভে ঘটে গেছে, মানে শুরুতেই দুটো পয়েন্টে বলি। প্রথম কথা হচ্ছে ভোটের প্রসঙ্গ কেউ বলেনি। না, আপনি নিজে দিল্লি নির্বাচনের আগে নিঃসন্দেহে এটা তো একটা মানে এবং হচ্ছে বিরোধী রাজনীতি প্রশ্ন না তুললে বা সমালোচনা না করলে বা বিরোধিতার জায়গা যেখানে সম্যকভাবে পরিলক্ষিত হচ্ছে, ধরো যারা এখানে বক্তব্য রাখলেন, যে মানুষগুলো যাদের আত্মীয় পরিজন হচ্ছে, এরকম প্রচুর বাইট আমরা শুনলাম, তারা তো কেউ ভোটের প্রার্থী নন, তারা সাধারণ হিন্দু। তুমি যাদের বললে, মানে যারা হচ্ছে পুণ্যের আশায় যারা যে হিন্দুরা গেলেন। একদম একদম, আমি আপনার পয়েন্টেই আসছি খুব স্পেসিফিক্যালি। সেটা হচ্ছে যে আজকে যে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গেছে, এটা একটা অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ঘটনা। এবং সেইখানকার ডিআইজি, মহাকুম্ভের যিনি ডিআইজি, সেখানে গিয়ে তিনি পরিদর্শন করেছেন এবং সমস্ত সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোলে নিয়ে এসেছেন। হ্যাঁ, যে ঘটনা ঘটে গেছে সেখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে, এর মধ্যে আমরা খবর পেয়েছি। কিন্তু কথা হচ্ছে, আজকে আমি যদি এই মৃত্যুকে নিয়ে মনে করি রাজনীতি করব, আমরা মৃত্যুকে নিয়ে জাস্টিফাই করব, তাহলে একাধিক এক্সাম্পল রয়েছে। আমি যদি আপনাকে 1954 সাল থেকে ধরি, স্বাধীনতার পরবর্তী মানে তৎকালীন প্রথম মহাকুম্ভ হচ্ছে, সেই সময় পূর্ণকুম্ভ হচ্ছে, সেই সময় এলাহাবাদে প্রায় 800 জন পদপৃষ্ঠ হয়ে মারা যায়। আচ্ছা, তারপরে যদি আমি আসি 1986 সাল, ইউপির তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং, সেই সময় যে হরিদ্বারে কুম্ভ হচ্ছে, সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম একাধিক মানুষ মারা গেছিল, প্রায় 200 জনের কাছাকাছি মানুষ মারা গেছিল। পরবর্তীকালে 2003 এবং 2013 সাল যদি দেখি, 2003-এ 39 জন মারা গেছে, 2013-এ 42 জন মারা গেছে। আর এই যে আজকে যারা এত বড় বড় কথা বলছে, এত জাস্টিফাই করছে, গ্রেটার অ্যাসপেক্টে আজকে কথা বলছে, গ্রেটার অ্যাসপেক্ট বলতে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে এই গঙ্গাসাগর মেলাকে তুলে ধরছেন,
আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি আপনার সংবাদ মাধ্যমের দরুন প্রশ্ন করি যে আপনার গঙ্গাসাগর মেলায় 2024 সালে এই উঠে এসছে, তথ্য উঠে এসছে যে প্রায় 3 জন পদপৃষ্ঠ হয়ে মারা গেছে, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কি দেবেন? আজকে যদি আমি 2018 সালের গঙ্গাসাগর ধরি, সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম পরিকাঠামোর অভাবে প্রায় 6 জনের মৃত্যু হয়েছে। 2019 সালের গঙ্গাসাগরে ওই যে দেখুন, গঙ্গাসাগরে আসতে গেলে তো আপনাকে লঞ্চ পারাপার করে আসতে হবে। সেই সময় লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে প্রায় 9 জন মারা গেছিলেন, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কি দেবে? সেখানে ক্ষতিপূরণ দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এবার আপনাকে এই জায়গাটা এসে বুঝতে হবে আজকে পরিকাঠামো, যেহেতু ওই ঘটনাগুলো 54 সালের উদাহরণ দিলে তখন ভারতের প্রধানমন্ত্রী জবাব, আপনি ভাববেন না যে এটা দিয়ে আমি এটাকে জাস্টিফাই করছি, দ্যাটস নট দ্য পয়েন্ট। আমার পয়েন্ট হচ্ছে একটাই জায়গায় যে পরিকাঠামোগতভাবে সেই সময় বা তৎকালীন যে পরিস্থিতি ছিল, আজকের পরিস্থিতিটা অনেকটা চেঞ্জ। হ্যাঁ, একটা অপ্রত্যাশিত অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। আমি এখান থেকে 10 কোটি মানুষের থাকার ব্যবস্থা করে দিয়েছে আমাদের বিজেপির সরকার। সেখানে 4 লেন, এয়ারপোর্ট টার্মিনাল থেকে শুরু করে এলাহাবাদের প্ল্যাটফর্ম সবটাই বিজেপির সরকার এসে করেছে। উন্নয়ন পরিকাঠামো বিজেপির সরকার করেছে। আমি নিঃসন্দেহে যে উন্নয়নটার কথা তুমি বলছো, এরকম এয়ারপোর্ট বা ট্রেনে অস্বাভাবিক ভিড়, এগুলো সবই সত্যতা। কারণ মানুষের মধ্যে সকলেই এই মহাকুম্ভে তারা যোগদান করবেন এরকম একটা আশা অনেকেই করেন, বিশেষ করে বয়স্করা, যে জীবনে তো এই সুযোগ পাবো না, এই বলে অনেকেই গেছেন। আমি কিন্তু স্পেসিফিক করেছিলাম যে সিনিয়র সিটিজেন বা যে সমস্ত আম ভারতীয় যারা রয়েছেন, অত্যন্ত ধর্মপরায়ণ গরিব মানুষ, যারা খুব কষ্ট করে আসেন পুণ্য লাভের আশায়, সনাতন ধর্মকে যারা চিরন্তন এক বহমান নদীর মতো বয়ে নিয়ে যান, সেই সমস্ত মানুষগুলোর জন্য কি ব্যবস্থা? এটা অনভিপ্রেত তো বটেই, কিন্তু সত্যি কি অনভিপ্রেত বলে এটাকে জাস্টিফাই করা যাবে? আপনারা কি মনে করছেন? যারা দেখছেন তারা অবশ্যই জনমতে খোলাখুলিভাবে এই বিষয়ে আপনারা জানাতে থাকুন। ভারতীয় জনতা পার্টির তরুণ মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি বলছেন এই ঘটনা অনেক উন্নয়ন যেরকম হয়েছে, অনেকে এসছেন, 10 কোটি মানুষকে ব্যবস্থা করা হয়েছে, তৎসত্ত্বে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সত্যি কি এটা অনভিপ্রেত ঘটনা? এর জন্যে কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল? বা অনেকেই যারা যেতে চাইছেন তারা কিভাবে যাবেন, কি করবেন, এই সমস্ত ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আপনারা এই বিষয়ে মতামত জানান। আমি পিসিআরকে বলবো যে ফোন নাম্বার দিতে এবং প্রত্যেককে ফোন আপনারা করুন, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পর্বে। সুকুমার দেবনাথ, আপনি গঙ্গাসাগরের উদাহরণ দিলেন, এই বছরের গঙ্গাসাগরের একটা উদাহরণ দিলেন। আপনি গোটা গঙ্গাসাগর পর্ব মেলার সময় ছিলেন, মুখ্যমন্ত্রীটিকে বিশেষভাবে যত্ন নেন এবং গঙ্গাসাগরকে জাতীয় মেলার ঘোষণা তিনি বারবার করছেন, যদিও এটি জাতীয় মেলা ঘোষণা হয়নি। বিরাট বড় কার্যক্রম, সেখানে পদপিষ্টের কতগুলো উদাহরণ দিলে হয়েছিল, কিন্তু এই যে একটা ব্যাপকত্ব বা আজকে পূর্ণ কুম্ভ ছাপিয়ে এটা মহাকুম্ভ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ঘটনাটাকে কি অনভিপ্রেত, যেটা পৃথ্বীরাজ বলছে, অনভিপ্রেত তো বটেই, কিন্তু এই ধরনের ঘটনা হতে পারে বা কোথাও হতে পারে, সেই ব্যাপারে কি প্রশাসন এই ব্যাপারটা হয়নি? বা আর্মিকে কি আগে দায়িত্ব দিলে ব্যাপারটা এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না? ব্যর্থতা 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 প্রথম ব্যর্থতা প্রশাসনিক। এই প্রশাসন তারা এত বড় গ্যাদারিং হবে, তাদের গোয়েন্দা পুরোপুরি ফেল। গোয়েন্দাদের কাছে কোনো রিপোর্ট নেই। 40 কোটি লোক সেখানে যাচ্ছে, 144 বছরের পরে একটা ঘটনা ঘটছে। আমরা এই জীবনে দেখছি, মানে এর আগে তো আরও 144 বছর আগে ঘটনা ঘটে গেছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সময়। কেন 3000 বছরের ইতিহাস কুম্ভ, তো সেই জায়গায় বহুবার হয়েছে। কিন্তু আসলে আমরা এতটা বেশি, মানে আমাদের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এত বেশি লেন্থ দিয়ে ফেলেছি প্রশাসক হিসাবে, কিন্তু সেটা প্রমাণিত হলো যে না, তিনি প্রশাসক হিসাবে পুরোপুরি ব্যর্থ। সেটা কিছুদিন আগের তার নির্বাচনে প্রতিভাত হয়েছে, আর এইটা এসে দেখা গেল মহাকুম্ভে। মানুষ
যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আমি একটা শব্দ ব্যবহার করি অনেক সময়, যে পুণ্য লোভাতুর শব্দটা শুনতে লোভ শব্দটা, মানুষ না খেয়ে থাকে একটু পুণ্য পাওয়ার জন্যে। এই যে মানুষের কষ্ট করে, যারা আগে ভাবুন মহাকুম্ভ যেখানে হয়, এই যে গঙ্গা যমুনা এই বিশাল নদীটা পাড় বাঁধানো, সুন্দর ব্যবস্থা, আর গঙ্গাসাগর আপনারা জানেন যে দুটো মানে সেই যে দেবতার গ্রাস, দেবতার গ্রাসে কি প্রমাণ হয়েছে, যেটা কত কঠিন, এবং যে জায়গায় গেলে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, আশা নেই, এরকম একটা দুর্গম জায়গা। চৌরঙ্গি দিয়ে জঙ্গল রাস্তা, দাড়ির জাঙ্গাল বলতো আমরা, আজকে যেটাকে ডায়মন্ড হারবার রোড বলছি, চৌরঙ্গি দিয়ে যে ডায়মন্ড হারবার রোড দিয়ে যেটা গেছে একে দাড়ির জাঙ্গাল বলতো। এক মহিলা, দাড়ি বলে এক মহিলা ছিলেন, তার এই এলাকায় তিনি এই তীর্থযাত্রীদের যাবার জন্যে রাস্তা করে দিয়েছিলেন, তাদের খাবার দিতেন ইত্যাদি ইত্যাদি। তারপরে একটা নদী পার হতে হয়, খুব বিক্ষুব্ধ নদী, এবং খুব উন্নত ব্যবস্থা নেই, তো সেটার সঙ্গে এটার তুলনা করা যায় না। বাম আমলে আমি দেখেছি খড়ের নিচে এসে ফেলে দেওয়া হতো, তাতে আমাদের কোনো ক্ষোভ নেই, চারিদিকে হোগলার বেড়া, শীত জল সব কিছুতে সমস্যায় পড়েছি, কিন্তু তাতে কিছু মনে হয়নি, কারণ মানুষ দেখে আমরা সন্তুষ্ট হতাম। কেন বললাম এটা, যে মমতা আসার পরে গঙ্গাসাগর যে একটা মেলা, একটা তীর্থস্থান, এবং সারা বছর এই তীর্থস্থানে মানুষ আসতে চায়, আসার ব্যবস্থা করা যায়, এটা মমতা বুঝিয়েছেন। আপনি তার আগে কিন্তু এই মেলাটাকে কেউ গুরুত্বই দিত না। জাতীয় মেলার তিনি হচ্ছেন, আমি আসছি, একজন ফোন করেছেন, রঞ্জন জামাদার, দক্ষিণ 24 পরগনা থেকে, বলুন। বলছি এই কুম্ভ মেলা বলুন, গঙ্গাসাগর বলুন, কিংবা আরো তো হজ বলুন, যারা পিছপা হয়ে মারা যায় না, এরা তো ধরুন আমরা যারা যায় তারা তো ঈশ্বর লাভ করতে যায়, মানে স্বর্গকে লাভ করবে বলে তো যায়, তো সেভাবে গিয়ে আর প্রচুর লোক সমাগম হলে, প্রচুর ভিড়ভাট্টা হলে এই পায়ের পিছে রোগে মারা যাবে, এটা করে সরকারের দোষ দিয়ে লাভ নেই। এটা ঈশ্বর লাভ করেছে এবং পুণ্যি পেয়েছে, স্বর্গে যাবে, জান্নাতে যাবে, এটাই ভাবা ভালো, কারণ এতে কোনো সরকারের দোষ থাকে না। এরা আমরা যারা যাই তারা আমরা নিজেরা বুঝে যাই। ব্যাস, এই যা ফোন পেয়েছে তা তো আর কোনো তোমার অসুবিধাই হবে না। না না, আমার একটা কথা হচ্ছে, এই সময় দাঁড়িয়ে গোটা পৃথিবীর অনেক বিজ্ঞানীরা পর্যন্ত আসছেন, একটা স্পিরিচুয়ালিটির উনি বলছেন যেখানে সরকারের দোষ নেই, এটাকে তুমি মান্যতা? না, দাদা প্রখ্যাত সাংবাদিক, দাদা অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, কিন্তু দাদাকে যদি আমি বলি, দাদা আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা বলল, আমার খুব পরিষ্কার কথা, দই চিড়ে মেলা হয়েছিল পানিহাটিতে, মাত্র 15-16 হাজার ভিড় হয়েছিল, সেখানেও পদপৃষ্ঠ হয়ে প্রায় আপনার 10-এর অধিক মানুষ মারা গেছিল, তাহলে তার উত্তর কে দেবে? যারা 15,000-এর ভিড় সামলাতে পারে না, সেটা নিয়ে তো মামলা হয়েছে না, যারা 15,000-এর দই চিড়ে মেলার ভিড় সামলাতে পারে না, তারা কি উত্তর দেবে? মেলার সঙ্গে আজকে আপনাকে এই গঙ্গাসাগর দেখুন, গঙ্গাসাগরে কত কোটি মানুষের ভিড়, সেইখানে একমাত্র রাজ্য সেটা। না, আমি উত্তর দিচ্ছি দাদা, একটু ধৈর্য ধরুন। লট নম্বর 8-এ 5 লক্ষ লোক দাঁড়িয়ে রয়েছে, এপারে কচুবেড়িয়াতে 5 লক্ষ লোক দাঁড়িয়ে রয়েছে, এপারে যাবে, কিন্তু এখানে দুর্গমতাটা কম, সেই জায়গা থেকে বলতে কি বলেছিল, এর সঙ্গে কোনো তুলনা হয় না। আমি মমতার ওইভাবে প্রশংসা করতে চাই না, আমার বক্তব্য হচ্ছে যে আমরা দেখে এসেছি যে পরম্পরা, যে কোন জায়গা থেকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন যে ব্যবস্থা, আলো, সর্বত্র আলো, আগে আলো ছিল না, রাস্তা পাকা রাস্তা ছিল না, হয়ে গেছে বলা। হ্যাঁ,
এবার কথা হচ্ছে এই দেখুন আজকে যাতায়াত থেকে শুরু করে যে কোনো পরিকাঠামো ভিত্তিক কথাই যে দাদা আজকে বলছে যে যাতায়াত এখান থেকে যখন উত্তরপ্রদেশ যাচ্ছে, প্রয়াগরাজ যাচ্ছে এবং তারপর সেখান থেকে যাতায়াত, সে পুরোটাই বিজেপি সরকার দেখছে এবং কিভাবে সেটা সুবিধা করা যায় তার জন্য বিজেপি সরকার বিভিন্ন সময় কাজ করেছে। আপনি প্রশাসনিক স্তরের যদি দাদা একটু আগে ব্যর্থতা বললো, প্রশাসনিক আধিকারিকরা সেখান থেকে সকাল থেকে বলছিল যে বেশি ভিড় করবেন না, তাতে পরবর্তীকালে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই জন্য আপনারা তাড়াতাড়ি এইখান থেকে যত পুণ্যার্থী আছে স্নান করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। দুই, তৃতীয় কথা, এই যে আজকে যে দাদা এতগুলো কথা বললো যে ব্যর্থতা, ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, না ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে, তাহলে কলকাতায় যখন দেখুন দেবু ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হচ্ছে তখন হয়তো 1 লাখ 1.5 লাখ ভিড় হচ্ছে, তখন সেই দেবু ঘোষ মানে আমাদের সজল বাবু তিনি কিন্তু খুব সুন্দর করে ভিড় নিয়ন্ত্রণ করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কতটা ব্যর্থ যে সেখানে আলো নিভিয়ে দিতে বাধ্য হচ্ছে, যত রকমের লেজার লাইট থেকে শুরু করে সবকিছু মানে সজল ঘোষ বেটার ম্যানেজ করতে পারে, যথেষ্ট ভালো, যেটা যোগী আদিত্যনাথ ম্যানেজ করে এত বড় জায়গা। না যোগী আদিত্যনাথ না, আই এম মানে আমার কম্পারিজনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সজল ঘোষ, কিন্তু কথাটা হচ্ছে কোনো তুলনা করা যায় কোথাও না, আপনি যে ভিড় সামলানোর কথা বলছেন, আপনার রাজ্যে যখন একাধিক মেলা হচ্ছে সেখানে পদপৃষ্ঠ হয়ে কিছু হাজার জনকে বাঁচাতে পারছেন না। আপনাকে একটা আমি ছোট্ট পরিসংখ্যান দিই, 2024 সালে প্রায় 5 কোটি মানুষ হজ যাত্রা করেছে, ঠিক আছে, সেখানে সৌদি আরব এবং সংযুক্ত আরব দুটো ইসলামিক ইন্টারন্যাশনাল কান্ট্রি মিলে সেটা আয়োজন করছে, 5 কোটি সেখানে লোক যাচ্ছে, সেখানে দেখুন 1300 মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু এখানে একটা রাজ্য প্রায় 14-15 কোটি লোককে নিয়ে আয়োজন করছে, সেখানে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনাটাকে এগোবো না, মৃত্যু স্ট্যাটিস্টিক্স না, আপনাকে আমি এটা অ্যানালাইজ করাবার চেষ্টা করছি। ওকে, আমি প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনায় একটা আপনাদের বলে রাখি, প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনায় বাংলার কেউ আটকে আছে কিনা তার খোঁজ খবর নিতে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হলো দিল্লিতে। পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনারকে আহত বা নিহতের মধ্যে বাংলার কোনো তীর্থযাত্রী রয়েছেন কি না, থাকলে তাদের অবস্থান কি, এই সমস্ত কিছু খোঁজ নিয়ে নবান্নকে জানাতে বলা হয়েছে। তার কারণ বহু মানুষ আটকা পড়েছেন, অনেক ট্রেন, সেখানে 400-র অধিক ট্রেন ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্নভাবে দফায় দফায় যাত্রীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের বিভিন্ন জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পেলেন তার কিছুক্ষণ আগে কয়েকজন যাত্রী এরকম অভিযোগ করলেন যে তাদের সমস্ত জামা কাপড় ব্যাগ সমস্ত এই ধাক্কাধাক্কিতে কোথায় চলে গেছে, তারা কিভাবে ফিরবেন এখন, এই সমস্ত নিয়ে তারা চিন্তায় রয়েছেন। অনেকে এখনো পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে গিয়ে সঙ্গমে ধীরে ধীরে স্নান করছেন, পরিস্থিতিকে নর্মাল করার চেষ্টা করছে এই মুহূর্তে সেনাবাহিনী, যা আমাদের কাছে এই মুহূর্তের খবর রয়েছে। আমাদের সঙ্গে দূরভাষে আরও একজন রয়েছেন, যাদবপুর থেকে অসিত মণ্ডল, বলুন। হ্যাঁ বলছিলাম, শুভ সন্ধ্যা, সুবিধা ভালো আছেন? বলছি যে ওই প্রয়াগরাজে যে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি বুঝতে হবে ভারতবর্ষের হাফ লোক ওখানে চলে গেছে। তারপরেও একটা কথা হচ্ছে যে বিজেপির যে ভদ্রলোক ওখানে বসে আছেন তিনি ক্রেডিট নেবেন ভালোভাবে, আর দেশের কথা বললেন এই উন্নয়ন সেই উন্নয়ন, আর উন্নয়ন দিয়ে কত কিছু হয় না, উন্নয়ন সবই হয়, উন্নয়ন দিয়ে কিছু হয় না, মানুষের প্রাণের বিনিময়ে উন্নয়নের কিছু যায় আসে না। উন্নয়ন তো ব্রিটিশরাও করেছিল, ব্রিটিশরা যা দিয়ে গেছে সে হিসেব কেউ করে না, ব্রিটিশরা কি নিয়ে গেছে কি অত্যাচার করে সেটা উন্নয়ন দিয়ে কথা নয়, ভাবতে হবে ভুল দিয়ে শিক্ষা নিতে হবে, এই ভুল থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থার কথা উনি বলছেন না, উনি বলছেন নিশ্চয়ই। তরুণ মুখপাত্র, এইটা ঠিক কথা, তুমি যখনই সমালোচনায় এলে তুমি উন্নয়নের প্রসঙ্গ নিয়েছে এবং ব্রিটিশ সরকারের সাথে উদাহরণ দিলে, মানুষের মৃত্যু কাছে উন্নয়ন কোনো কিছু দাঁড়ায় না, ফেলিয়ার ইজ ফেলিয়ার। দেখুন আমি যখন একটা অপ্রত্যাশিত ঘটনা দিয়ে বলছি কিংবা বলছি এই ঘটনা অনভিপ্রেত, সেখানে প্রশাসনের দায় ছিল, প্রশাসনকে আরো কঠোরভাবে সেই জায়গাটা দেখতে হতো, তখন আমার যিনি অপর প্রতিনিধি আছে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এখানে মেলা পরিচালনা করে, কি করে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দরভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনা করে। আরে ভাই আপনারাই তো রাজনীতি করছেন এই টপিকটা নিয়ে, আপনারাই তো এই টপিকের সাথে বিভিন্ন মৃত্যুকে নিয়ে এসে জাস্টিফাই করছেন, তাহলে আপনাদেরও তো ফিরে যেতে হবে সেই দিনগুলোতে যখন প্রায় 400-239-42 জন করে মারা যাচ্ছে, সেই তখন তো বিজেপির সরকার ছিল না। আজকে বিজেপির সরকার হওয়াতে আপনি এত সুন্দর পরিকাঠামো দেখতে পাচ্ছেন। একসময় উত্তরপ্রদেশ সেই সময় কি ছিল, সেই সময় কি পরিস্থিতিতে ছিল,
কি ছিল সেই সময় কি 1954 সালে উদয়, তখন দেশ সদ্য স্বাধীন হয়েছে, তখন একদম একটা বড় exactly. ঘটনা ঘটেছিল। 86 Exactly. সালের ঘটনাটা নিঃসন্দেহে একদম। এটাও একটা বড় ঘটনা, কিন্তু এবারে তো মহাকুম্ভ, একদম। ডবল ইঞ্জিন সরকার, একদম উন্নয়ন হচ্ছে সবাই জানে দেখুন, কম বেশি, আমার কিন্তু কথা হচ্ছে- কিন্তু উন্নয়নটা নিয়ে তো এখন প্রশ্ন রয়েছে। মানুষের যে উন্নয়ন মানুষের মৃত্যুর কারণ হয়, মানুষ কিন্তু এই ক্ষোভটা মানুষের ভুলতে পারে না। না, না, আমি একটা কথা বলি। উন্নয়ন নয়, আমি একটা কথা বলি, শুনুন। এত মানুষ আজকে আপনি আমার এই কথাটা মহাকুম্ভ বলুন, নিয়ে আমাদেরও যখন প্রাণে- ইসলামিক দুটো শুনুন। কান্ট্রি ইন্টারন্যাশনাল, সেই দুটো কান্ট্রি কি মিলে মুশকিল। আজকে হজ করছে, সেখানে 1300 জনের মৃত্যু হচ্ছে। আর এখানে একটা রাজ্য আয়োজন করছে, 5 কোটি লোক ছিল সেখানে, এখানে প্রায় 14-15 কোটি লোকের সমাগম। আপনি একটু আগে তথ্য না, দিলেন। আমি বলছি টোটাল এই এই- মেলাটা এই- 40 এখানে কোটি সারা মানুষ। ভারতবর্ষের এইটাই প্রশাসন। হ্যাঁ, শুনি, হ্যাঁ। এইটাই ভুল। আজকে যেখানে 40 কোটি লোক আসছে সারা পৃথিবী থেকে, সেটা কেন শুধু আদিত্যনাথের মেলা হবে? এটা আমাদের জাতীয় মেলা। এখানে প্রধানমন্ত্রী কেন অ্যাক্টিভ নেই? তার সমস্ত শক্তি দিয়ে কেন এখানে নামেনি? এটা কেন এটা রাজ্যের হাতে ছেড়ে দিয়েছে? যেখানে 40 কোটি লোক আসছে, যে রাজ্যে 26 কোটি লোক, তার ডাবল লোক আসছে। তো এটা ব্যর্থতা নয়? কেন এটা নরেন্দ্র মোদী দায়িত্ব নেবেন না? কেন আদিত্যনাথের উপর ফেলে দিয়ে দিল্লিতে বসে থাকবেন? তিনি অবশ্য বারবার এই ঘটনার শুনুন, পর মহাকুম্ভ জড়িয়ে- নিয়ে পদপিষ্ট মহাকুম্ভ হচ্ছে, নিয়ে এখন আমাদের একের পর এক গঙ্গাসাগর শুনুন, মহাকুম্ভ মেলায়। নিয়ে আমাদেরও অন্তরে তখন আপনার অত্যন্ত- মুখ্যমন্ত্রী কেন মদন অত্যন্ত সম্মান দেশের রয়েছে, অত্যন্ত প্রধানমন্ত্রী আনন্দ নরেন্দ্র রয়েছে মোদীকে বলেননি? মহাকুম্ভ নিয়ে। সেই অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ বসুর এক অদ্ভুত জায়গা, সারা পৃথিবীর মানুষ আসে, সমস্ত ধরনের সংস্কৃতি, ধর্ম, একটা অদ্ভুত জায়গা। এর এবং সঙ্গে কোনো মানে আমি এবার গঙ্গাসাগরের সঙ্গে বিশেষভাবে তুলনাই হয় রাশিয়া, না। ইউরোপিয়ান ব্যাপকতার ইউনিয়ন, দিক থেকে রাশিয়া থেকে, তুলনাই হয় না। গ্রিস থেকে, হ্যাঁ। আমি একজন পাকিস্তানের পদার্থবিদ বিজ্ঞানীর কথা বললাম। ভারতবর্ষে যে 6000 বছরের যে ইতিহাস অঙ্ক, হায়রে অঙ্ক এবং হচ্ছে বিজ্ঞান, যেখানে হচ্ছে 6000 বছর শূন্যের আবিষ্কার হয়েছিল, সেখানে এই ধরনের আমরা কথা শুনছি, বহু মানুষ আসছেন, কেউ স্বর্গলাভের আশা, সে কি আশা করবেন? কিন্তু প্রশাসন তো এই সত্যকে এগোবে, আঙ্কিক নিয়ম আছে প্রত্যেকটা জায়গায়, কিভাবে লোক আসতে পারে। এই যে ইংরেজিতে যে শব্দটা ওই যে অ্যান্টিসিপেশন, একজন ফোন করেছিলেন না, যে ওখানে যান যারা, তারা কিন্তু বাঁচা মরার কথা ভাবেন না। তারা এতটা ধার্মিক মানসিকতা নিয়ে ওখানে যান। এই যে টোটালি যে বাঁচা মরার প্রশ্নটা, টোটালি যে এটা একটু এক্সট্রিম কথা হয়ে যাচ্ছে। না, মানুষ পুণ্য লাভের একটা আশায় যান, অংশ মানুষ তো এখানে রয়েছে, একটা অংশ- আশা করে যে যাব সুন্দরভাবে পুণ্য লাভ করে। প্রত্যেক মানুষই, একটা অনেকে অংশ আছে আছে। ক্যান্সার রোগী যাচ্ছেন, তাদের বিশ্বাসের উপর তো কিছু হয় না। নিশ্চয় বিশ্বাস এবং বিজ্ঞানের একটা সংঘাত সবসময় থাকে। যারা প্রকৃত বিজ্ঞানী, অনেক এরকম বিজ্ঞানী আসছেন, তারা কিন্তু ওই যেটা বললেন অমৃত কুম্ভের সন্ধানে, সেই অমৃত পেতে মানুষ হচ্ছে, হিন্দু ধর্মে বলে হচ্ছে অমৃতস্য পুত্রা। তো সেই অমৃতের সন্তান যদি এই রকম একটা জায়গায়, এটা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত সহসত, কিন্তু ওই পয়েন্টটাই বার করতে হবে যে প্রশাসনিক ব্যর্থতা কেন এই সমস্ত একটা জায়গায় সময় ওদের, যখন অতীতের ইতিহাস তুমি বললে, বহু ছাত্ররা আসে ম্যান ম্যানেজমেন্ট শিখতে। রাইট, পশ্চিমবঙ্গে ম্যানেজমেন্ট শিখতে বসে আসে বহু আর+ নিউজে আমার আজকে আপনি বক্তব্যগুলো নিচ্ছেন, তখন আপনাকে তো এটাও বুঝতে হবে, আজকে আপনি যখন উত্তরপ্রদেশের জাস্টিফাই করতে আসছেন, পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্সটা কি অবস্থায় রয়েছে? পশ্চিমবঙ্গে তুমি আজকে এটা নিও না, আজকে ওখানে থাকো। নিশ্চয়ই ওখানেই থাকবো আজকে। না, এই যে প্রশাসনিক ব্যর্থতা আপনার রাজ্যে দাদা কি পরিস্থিতি না হচ্ছে, তখন তো সেগুলো তো প্রতিবাদ একাধিক হচ্ছে। প্রশাসনিক ব্যর্থতা হ্যাঁ, হলে হয়েছে। তো নিশ্চয়ই এটা কিন্তু বলা হচ্ছে। আমরা তো বারবার চেষ্টা করছি যে যাতে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। সেখানে ডিআইজি মহাকুম্ভ তৎক্ষণাৎ পৌঁছে গিয়ে সেখানে যা করবার সব রকম পদক্ষেপ নিয়েছে। তুমি বুঝতে পেরে কিন্তু তার কিছু করার ছিল না। এটা ওয়েস্ট সাধু বেঙ্গলের সমাজ একজন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আজকে ওয়েস্ট এত মানুষের বেঙ্গলের one ভিড়, of the সারা best। ভারতবর্ষের আপনি ফোর্স না দিলে কোথাও কি কন্ট্রোল করতে বিজেপির পারবেন না। ক্ষেত্রে যেটা আছে, সারা না, ভারতবর্ষের ফোর্স সুকুমার দেবনাথ যেরকম কি বলছে যে বিশৃঙ্খলা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এটা বলবে, তিনি মানে ধর্মপ্রাণ মানুষ, তার বক্তব্য, এবং তিনি গোটা রাষ্ট্র একজন হিন্দু আইকনিক নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তো তার তো একটা দায়িত্ব থাকবে সেই জায়গাটা না। এখানে সব এককভাবে বাংলায় যখন স্ট্যাম্পেড হচ্ছে, তখন তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে না আপনি এই জায়গায় ফোর্সের ব্যবস্থা করুন?
আরে দুটো একটা মেলা, আচ্ছা। 40 কোটির মেলা হচ্ছে, তার সঙ্গে আচ্ছা আপনি তাহলে তার মানে 40 কোটি যখন একটা মেলা হবে, স্টাম্পেডটা হচ্ছে Okay. জাস্টিফাইড, কি কিন্তু গঙ্গাসাগরে চারজনের মৃত্যু হলে ওটা তখন জাস্টিফাইড না। জনমতে একজন ওটা জয়েন্ট তখন আমাদের জাস্টিফাইড না সুজিত দা, এটা মানতে হবে। কোনটা? 15,000 দইচিরের মেলায় যখন 4 জনের মৃত্যু হচ্ছে আরে তখন তুমি ওটা কেন জাস্টিফাইড বারবার ওইটা নিয়ে ডিটেলসে গেলে তো কিছুটা সেম সাইড গোলেরও আর প্রশ্ন এসে যাবে। কি দরকার আজকের দিনে এই ব্যাপারটা তুমি না, তাতে কি তুমি তো প্রশাসনিক গাফিলতি ছিল না? যেখানে গাফিলতি থাকে প্রশাসনিক নিশ্চয়ই, অনেকে পুলিশের কথাকে অস্বীকার করে। যেখানে তুমি 40 কোটি মানুষ আসবে, আরে ধরো সে- একদিনে exactly, আসবে না, এই জায়গাটা তো আমি একদিনে মানছি আসবে যে না, ধরো প্রশাসনিক ওখানে কিছুটা এলাহাবাদে তুমি গাফিলতি নিশ্চয়ই ছিল। গেছো, বা না গেলে তুমি গিয়ে দেখো। এলাহাবাদ হচ্ছে মানে এলাহাবাদের বরাবরই আজকে যেটা প্রয়াগরাজ, তার বরাবরই একটা ঐতিহাসিক এবং ভীষণ মানুষের একটা আবেগ কাজ করে। যারা সেই অর্থে ধর্ম মানে না, নাস্তিকতায় বিশ্বাস করে, তাদেরও অনেক ক্ষেত্রে দেখেছি পূর্বতন এলাহাবাদ নিয়ে একটা কাজ করে। তার সংস্কৃতিটাই এমন, সেখানে মানুষ আসবে, সেই মানুষকে সুন্দর সে করে যাবে, তার যে একটা সুন্দর ব্লু প্রিন্ট সেটা থাকবে। হতেই পারে এত বড় ইয়েতে সেনাবাহিনী তো দেশেরই সেনাবাহিনী, তারা সুন্দর টেক ওভার করে, তুমি দেখো এরপরে সিচুয়েশন সেখানে কোন জায়গায় যথেষ্ট, খুব বড় তো মেগা সিটি নয়, সেখানে এই ধরনের ঘটনা হতে পারে, এটাই স্বাভাবিক। দেখুন, ফলে সেটার যে ব্যবস্থা, এটা নিয়ে আলোচনাটা হচ্ছে। সেখানে তুমি যে কোনো জায়গাটা আমাদের হয়তো ভাবনা চিন্তার বিষয়, আগামী দিনে এটাকে ভাবতে হবে, এরকম কোনো কি নিশ্চয়ই প্রশাসন তো ওখানে ব্যবস্থা নেবে পরবর্তীকাল। আজকে এতদিন ধরে মহাকুম্ভ হচ্ছে, এত মানুষের কোনোদিন 55 লাখ, কোনোদিন 1 কোটির সমাগম হচ্ছে, তো Okay. সব সময় বোলপুর থেকে একজন আছেন আমাদের সঙ্গে, যোগ দিয়েছেন জনমতে। হ্যাঁ বলুন, জয়ন্ত ঘোষ বোলপুর থেকে বলুন। শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জয়ন্ত ঘোষ, আপনি আবার আমাদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করুন। আমরা রয়েছি আজকে মহাকুম্ভে, যে বিপর্যয়, মহাবিপর্যয় এটি নিঃসন্দেহে। 144 বছর পর এইরকম একটা দিনে আজকে, যেখানে অত্যন্ত পবিত্র একটি দিন, হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছেন তারা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরকম একটা জায়গা থেকে বারবার করে হচ্ছে যে গঙ্গাসাগরের সাফল্যটা, গঙ্গাসাগরকে একটু, গঙ্গাসাগরের নিয়ে মেলা নিয়ে সকলে, এবং এটাও বলে যে বড্ড অবহেলিত। কিন্তু এখানকার অনেক সাধু সমাজ যারা রয়েছেন ভারতবর্ষে, শঙ্করাচার্য অনেকেই রয়েছেন, সবাই না, অন্তত 2জন শঙ্করাচার্য গঙ্গাসাগরের মেলার কথা বলেছেন। এইটা যে মানে এটা সহানুভূতির দাবি করছে, আর যারা গোটা দেশকে মানে করতে চাইছিল এত বড় জায়গায়, সেই জায়গায় এইরকম ঘটনা, স্বাভাবিক বিতর্ক এলে এটাতে পৃথ্বীরাজ রিয়্যাক্ট করছে। আমি পুরীর শঙ্করাচার্যের মানে সাংবাদিক সম্মেলন 40 বছর কভার করেছি বলতে গেলে। তিনি একই কথা বলেন যে এখানে মসলি টসলি ইত্যাদি, কিন্তু তিনি কখনো এখানকার প্রশাসনিক কোনো ব্যাপার নিয়ে কিন্তু কখনো বলেন। আমি ধরে নিলাম মহন্তরা এদের কাছে থাকে, যে যায় সরকারকে ও বাম সরকারকে ও ভালো বলত, কিন্তু বাইরের থেকে যারা আসেন, হ্যাঁ, তারা অনেকেই বলেন যে আগেও এসেছি আর এখনো আসছি। হ্যাঁ, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, সেটা কিন্তু এবারেও হয়েছিল, অনেক টেন্ট বসেই ছিল, অনেকে প্রশংসাও করেছিল, এরকম রয়েছে। অল অফ এ সাডেন এরকম এই ঘটনাটা, এইটা নিশ্চয়ই একটা কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতি তৈরি করে দিয়েছে। সত্যিকার বলছি, চোখে যেটা দেখেছে, ও যেটা বলছে, চোখে যেটা দেখেছে, এতে কিছু ঘটনা ঘটতেই পারে। 50,000 লোক ঠেলাঠেলি করে, ধরুন 18 ঘন্টা দাঁড়িয়ে আছে, 12 ঘন্টা কেউ দাঁড়িয়ে আছে, ভাবতে পারেন আটকে রাখা হয়েছে। জোয়ার আসবে, তারপরে ভেসেল আসবে, তারপরে পার হবে। একটা ভেসেলে কতজন যায়? এই যে পরিস্থিতি, মানে এই দুর্গমতা একবার চোখে দেখার পরে না আপনার সমালোচনা করে পুলিশ বলছে যারা শুয়ে আছেন তারা ওখান থেকে উঠে যায়, এইরকম পরিস্থিতি দেখো অনেকটা দূর হেঁটে তার মানে তো পুলিশ সেখানে কাজ করছে। এটা কেউ না, সুকুমার বাবু বলছেন যে ভেসেল না আসা পর্যন্ত কোন মানে হুড়োহুড়ি শক্ত হাতে ওটাকে করা,
সেখানে একদম, প্রবেশ একদম পথে শক্ত সঙ্গমে- হাতে দড়ি পুলিশ, বেঁধে, উত্তরপ্রদেশ দড়ি পুলিশ দড়ি সেখানে বেঁধে শক্ত রাখা হাতেই কাজ করেছে। বুঝলে, দড়ি বেঁধে এবার রেখেছে। আপনাকে যদি আমি মনে করি দিই সুজিত দা, 2023 সালের Okay, নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে, একদম 5 সেকেন্ড টাইম দিন, নভেম্বর মাসে, সেই ডিসেম্বর মাসে, সেই সময় গঙ্গাসাগর মেলায় আমাদের এখান থেকে কিছু নাগা সাধু গঙ্গাসাগর মেলায় যাচ্ছিল। সেই সময় সাধুদের কিভাবে শাসক দলের দুষ্কৃতির হাতে আক্রান্ত হতে হয়েছিল সেই ছবি তো আপনি দেখেছেন। সেই সময় রাজ্যের ইন্টেলিজেন্স কি করছিল, সেই সময় রাজ্যের পুলিশ কি করছিল, যে নাগা সাধুদের আক্রান্ত হতে হচ্ছে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তিতে যোগ দেওয়ার জন্য। না না, তবে কিন্তু দেখো, সেই সময় পুলিশ কি করছিল? পশ্চিমবঙ্গে এটা অন্তত তো তুমি মানবে যে পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ এরকম যারা পারিবারিক ট্রেনের টিকিট পাচ্ছে না বলে গাড়ি বুক করে তারা যাচ্ছেন, যাচ্ছে, নিশ্চয়ই যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গকে তোমরা যেভাবে আর কি ইয়ে করো, এটা হচ্ছে একেবারে টেরার হেভেন অফ, মানে প্রশাসনিক প্রধান আজকের মতো মুখ্যমন্ত্রী এখানে নিশ্চয়ই বিতর্ক, তবে এই ঘটনা একটা অভিঘাত তো তৈরি হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, এবং হচ্ছে যারা মারা গেলেন পুণ্য লাভের আশা, সেটা ভারতবর্ষের সনাতন একটা রয়েছে, কিন্তু বিজ্ঞানসম্মত বিষয়বস্তুকে অগ্রাহ্য করলে শুধুমাত্র স্নান, তার মাধ্যমে পুণ্য লাভ, যারা স্নান করলেন না, ল্যাবরেটরিতে বসে বা বিভিন্ন ক্ষেত্রে গণিত কষতে কষতে যারা জীবনের বহুসূত্র আবিষ্কার করেন, তারা পুণ্য লাভ করলেন না, এরকম ভাবার কোনো কারণ নেই। এখন কিন্তু এই বিষয়গুলোকে অত্যন্ত গভীরভাবে ভাবা দরকার, এবং সেনাবাহিনী এটা রয়েছে, কেননা প্রায় 40 কোটি মানুষ, কেউ কেউ বলছেন এটাকেও ছাপিয়ে যেতে পারে। শুধু লাভ দেখলে হবে না, অর্থনীতিতে গতি আনার প্রশ্নটা নয়, এর আসবে 144 বছর পর, আবারও আসবে, তখনও ভারত আরও মহান হবে, এই ব্যাপারগুলোতে কোনো সন্দেহ নেই। তাই আজকের পর্ব এখানে শেষ করছি। সুকুমার দেবনাথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পৃথ্বীরাজ মুখার্জি, পৃথ্বীরাজ কিন্তু সারাক্ষণই পশ্চিমবঙ্গের সাথে তুলনা টানতে চেয়েছে, কিন্তু অনেকে যারা পার্টিসিপেট করে প্রশ্ন করেছেন তাদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং আগামী সময় এই বিষয় কতটা এটা গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে অত্যন্ত ব্যথা এবং দুঃখ দিয়েছে, যে কারণে আমরা তৎক্ষণাৎ আপনাদের মতামত গ্রহণ করলাম। আজকের মতো এখানেই শেষ। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।